জি স্যার। তাহলে বুঝতে পারছি আমাদের স্যার। বেসিক ডিফারেন্স হচ্ছে যে হ্যাঁ। ওয়ান সিক্সটি 107। সেভেনে ওয়ান সিক্সটি 160। সেভেনের যে রিমান্ড, সেটা হচ্ছে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, অর্থাৎ তার তদন্তকালীন তদন্তকালীন, সময়। রাইট। তদন্তকালীন, হ্যাঁ। অন দি তদন্তটা আদার নেই। হ্যান্ড অন দি আদার এই হ্যান্ড 344 এর মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে ডিউরিং দ্য ট্রায়াল। ট্রায়াল, জি That স্যার, জি is the মনে পড়ছে। basic difference between section 167 as well as 344 of the CRPC. এবং 344 এর রিমান্ড শব্দটা ব্যবহৃত হয়েছে, ওয়ারেস যেখানে 167 এর রিমান্ড শব্দটা ব্যবহার করা হয় নাই। ওখানে এখানে বলছে হয়েছে কি, পুলিশ ওখানে হেফাজতে, হেডিংটা কি ছিল মুক্তি আপু? ওইখানে হলো বলা যে হয়েছে যে পুলিশ 24 ঘন্টার হেফাজতে রাখা মধ্যে হবে। 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত কাজ সম্পন্ন না হয়, তাহলে হোয়াট উড বি দা নেক্সট কোর্স অফ অ্যাকশন, পরবর্তী কার্যধারা প্রক্রিয়া কি, সেটা আমার 167-এ আলোচনা করা হয়েছে। ওকে, আন্ডারস্ট্যান্ড সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, এরপরে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে কয়টি কারণে? 3টি কারণে। ভেরি গুড। আচ্ছা, এখন বলেন যে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী, ভাই আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই থ্যাংক ইউ, আপনার ঘুমটা ভাঙছে, এটা আমাদের জন্য সৌভাগ্য ভাই। আমার ঘুম দিতে হয়েছে। আচ্ছা, ঘুম ফৌজদারি ভাঙছে কার্য, সকাল সকাল 5:30 থেকেই আসি কাজে। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। আহ, হ্যাঁ, না, গুড, ভেরি গুড। তো এখন ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আপোষ করা হয়, অর্থাৎ আপোষের সেকশনটা কোনটা, যেটাকে আমরা সিভিলে বলি এডিয়া, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা আপোষ। সিভিলে কোথায় বলা আছে, কে বলতে পারবেন? সিভিলে কোন ধারা অনুযায়ী 89, মিডিয়েশনটা করা হয়? 89 এর এ, 89 এর 89-এর, মধ্যস্থতা। চমৎকার চমৎকার, মধ্যস্থতা 89-এর, ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার। ওকে আপু, এখন আহ, আমার ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী এই আপোষটা করা হয়? 345 স্যার। 345, ভেরি গুড। জি আচ্ছা, স্যার। 345। 18 বছরের কম বয়স হইলে, আহম্মক হইলে কিংবা উন্মাদ হইলে তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি আদালতের অনুমতি লইয়া উক্ত অপরাধের আপোষ মীমাংসা করতে পারে। এটা কোন ধারায়, উপধারায় বলা আছে? চারের উপবিধিতে বলা, চার উপধারা ভেরি বলা গুড, স্যার। ভেরি গুড। আপোষ মীমাংসা হইলে, আসামি যদি আপোষ হয়ে যায়, তাহলে আসামির স্ট্যাটাস কি হবে? খালাস পাবে স্যার। খালাস পাবে। ম্যাজিস্ট্রেট কোর্ট খালাস দেয় কোন ধারায়? 245 স্যার। আর 245, দায়রা আদালত খালাস দেয় কোন ধারায়? দায়রা 265 আদালত ক, 265 265 ট, ট হচ্ছে না ঠ, বর্গীয় জ। সি। সি বর্গীয় না। ট। সব উল্টা পাল্টা, এই সব উল্টা সি তো পাল্টা, হলো বকুল। অব্যাহতি। এই 265 সি তো হলো অব্যাহতি। রাইট না, রাইট, এই ভেরি গুড। আপনারা একটু এই যুদ্ধ করেন দেখি, একজন, আমরা সবাই যুদ্ধ করেন, একটু দেখি যুদ্ধটা কেমন লাগে, একটু দেখি। হ্যাঁ, সি, তারপর অব্যাহতি। 265 সিতে স্যার দুইশো অব্যাহতি। স্যার, পঁয়ষট্টি আমি সি বলতে তো তো চাইছি হচ্ছে কি অব্যাহতি। এইট। এইট। হ্যাঁ হ্যাঁ, হেইট। এইট। হেইট, এইট। স্যার হেইট উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক প্রথমে হয়েছে। বলছিলাম স্যার, স্যার হেইট আমি মানে প্রথমে বর্গীয়। কি বলছিলাম 265 পরিচয় দিও। জি 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 জি, এটাই। কিন্তু লাস্ট এইটই পর্যন্ত বললে। আপনি টিকে থাকতে পারেন না, কারণ ইমানের জোর ঠিক না নেই, এই স্যার, জন্য উল্টো পাল্টা। স্যার আমি ইমানের জোর স্যার ঠিক আমি নেই। তো আমি স্যার ইমানি পরীক্ষা করতে যাই নাই স্যার, ওরা বলতেছে সি বি, ঠিক আছে, তখন আমি বলে দিলাম আচ্ছা যে ঠিক আছে, 65 এরপর বলতে আসেন। তো অব্যাহতি। ওকে, ওকে, এরপর আসেন। আহ, যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যদি বাদী দীর্ঘদিন যদি না আসে, তাহলে আসামিকে কি দিতে পারে?
খালাস দিতে পারেন 247 ধারা মোতাবেক। 247 ধারা মোতাবেক, ভেরি গুড। আচ্ছা, সি এর মামলা প্রত্যাহার হয় কোন আইন অনুযায়ী? স্যার 248। আচ্ছা, দায়রা মামলা প্রত্যাহার হয় কোন ধারা অনুযায়ী? স্যার 494। ইয়েস, 494। ইয়েস, নো ডাউট, অ্যান্সার সঠিক। জি স্যার। আচ্ছা, এরপর আসে, যদি দায়রা আদালতে পিপি সাহেব যদি চার্জ গঠনের আগে যদি ইয়ে করে, মামলা যদি প্রত্যাহার করে, তাহলে আসামির স্ট্যাটাস কি? অব্যাহতি। আর যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করে, তাহলে স্ট্যাটাস কি? খালাস। খালাস। এই 248 ধারায় ম্যাজিস্ট্রেট যদি মামলা প্রত্যাহার করে, তাহলে আসামির স্ট্যাটাস কি? খালাস স্যার। খালাস পাবে। খালাস। তাহলে দেখুন তো খালাসের সেকশন গুলো আপনারা কি বুঝতে পারছেন সবাই কোন কোন জায়গায় আছে? দায়রা আদালত যদি বিচার সম্পন্ন করে যদি আসামিকে খালাস বা দণ্ড দিয়ে দেয়, মানে সেটা কোন ধারায়? 265 জ, বর্গীয় জ, এইচ। উম, না, না না তারপরে মানে ই করে প্রশ্নটা আবার বলুন খালাস স্যার। বা দণ্ড দিবে, অর্থাৎ আফটার কনক্লুডিং 245। ট্রায়াল। ও না, 265। দুইশো 265 কে? 265 কোন ধারায়? সি। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকুল সঠিক উত্তর দিয়েছেন, বকুল সঠিক উত্তর দিয়েছেন, ভেরি না সরি, মেহেরনিকা সঠিক উত্তর দিয়েছে এটা। কোনটা স্যার এটা? এই যে যেটা বললো, আফটার 265 ট্রায়াল কত? যেটা হয়, আসামিকে কনভিকশন দিল, না হয় একুইটাল দিল। এটা স্যার কততে? 265, এই যে ঠাকুরের ট, এখনই তো বললো মেহেরনিকা। ও ট ট আ, ঠাকুরের ঠ হ্যাঁ, ঠ ঠ ও ট। জি। ওকে। এই হুম। ইয়ে, হুম। এটা কত? আচ্ছা, এরপর আসে, আম, আচ্ছা আজকে আমরা ক্লাস শুরু করবো কোথায় থেকে তাইলে বলেন, কে হ্যাঁ বলতে স্যার, পারবেন? শুরু করেন, ক্লাস শুরু করেন। ইসে শুরু করার কথা ছিল, জামিন শুরু করার কথা ছিল, হোমওয়ার্ক দিয়েছিলেন। ও এটা তো আপিল আপিল স্যার 405 আচ্ছা, থেকে। আপিলের 405 আগে থেকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, আর একটা প্রশ্ন করব সবাইকে, একটা প্রশ্ন করব, রিভিশন প্রশ্ন। সেটা হচ্ছে জাস্ট জাস্ট আমি 2টা মিনিট সময় দিলাম, এর আগে থেকে আমি একটা প্রশ্ন করব, শুধু একটা প্রশ্ন, আমি সবার থেকে আশা করবো উত্তর। মানে আপনার টোটাল 4 ধারা থেকে শুরু করে একদম শেষ করছিলাম কোথায় জানি, 300, আজকে আপিল শুরু 400 করবো, স্যার, হ্যাঁ, 400, 400 403 3 পর্যন্ত, পর্যন্ত, 403 রাইট। পর্যন্ত। এই 403 পর্যন্ত 2টা মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে আপনারা আমাকে 2 মিনিট একটু সময় নিয়ে আর একটা প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যান্সার সবার থেকে আমি আশা করব, সবার থেকে আশা করব। দেখি 2 একটু মিনিটে স্যার রিভিশন। এত ধারা দেখবো? না, আমি যে কোনো প্রশ্ন করতে পারি, ধারা ওয়াইজ তো প্রশ্ন করবো, নন নেসেসারি।
হ্যাঁ। ওকে, সবাই রেডি? জি স্যার। সবাই রেডি? জি স্যার। ওকে। জি স্যার। যাহাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটাই কিন্তু প্রশ্ন, কিন্তু এতক্ষণ রিভিশন দিয়েছেন, আমি শুধু একটা প্রশ্ন করব বলছি এবং একটাই করব। ওকে? জি স্যার। আচ্ছা। যে ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করা হইয়াছে তার বিচারের সময় পিপি প্রত্যয়ন করে কয়টা কথা বলবে এবং সে কথাগুলো কি কি? স্যার এটা হলো 339-এর 1 উপধারাতে বলা হয়েছে, পিপি প্রত্যয়ন করে বলবে যে ব্যক্তি যদি মানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু গোপন করেছে বা মিথ্যা সাক্ষ্য দিয়েছে বা ক্ষমার যে শর্তগুলো ছিল তা পালন করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্সার সঠিক হয়েছে এবং অ্যান্সার সঠিক হওয়ার কারণে এটা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এবার আসেন, আপিল ফৌজদারি কার্যবিধির কোন ধারা থেকে স্যার কোন একটা ধারা না বললেন পর্যন্ত কোশ্চেন বিস্তার? করবেন। হ্যাঁ, স্যার কোশ্চেন না বললেন একটা করবেন, আবার আরেকটা বলছেন।
না না, এখন তো কোয়েশ্চেন না, এখন তো ক্লাস আপিলে শুরু। গেছে আপু, আপিলে চলে গেছে, আপিলে গেছি আমরা। ক্লাস শুরু আপিলে। স্যার আচ্ছা 405 থেকে 431। 405 ভেরি থেকে গুড, 431 পর্যন্ত। ভেরি গুড। এখন বলেন, এখন আগে না বলেন, শুনে একটু কমায় দাও। এখন বলেন, এই হুম আপিল কোন ধরনের অধিকার? খুব মনোযোগ, এটা বইয়ে নাই কিন্তু কমন সেন্স কারে বলতে হবে, আপিল কোন ধরনের অধিকার? স্যার আইনগত অধিকার। এটা আপিল আইনগত অধিকার, তাই না? আচ্ছা, জি স্যার। জি আচ্ছা, আপিল আইনগত অধিকার, ভেরি গুড। আপিল আইনগত অধিকার, আচ্ছা। আপিল যদি আইনগত অধিকার হয়, আপিল কাকে বলে? ভেরি বেসিক কোয়েশ্চেন, কিন্তু বইয়ের মধ্যে নাই। ভেরি বেসিক কোয়েশ্চেন, বাট ইট ইজ নট উইদিন দ্য সিআরপিসি, যদিও বা ইনডাইরেক্টলি বলা আছে অবশ্যই। আপিল কাকে বলে? আপিল কি? মানে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে মানে সাজাপ্রাপ্ত হলে সংক্ষুব্ধ হয়ে উচ্চ ভেরি আদালতে গুড, যাবে, সেটাই তো appeal। গো অন, গো অন, ইয়েস, ইয়েস। সংক্ষুব্ধ অর্থাৎ কোন হয়ে রায় বা হুম, আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ বিরুদ্ধে হয়ে সংক্ষুব্ধ সংক্ষুব্ধ হয়ে ব্যক্তি উচ্চ আদালতে উচ্চ প্রতিকার প্রার্থনা করে, যেটাই সেটার নামই হচ্ছে হ্যাঁ, আপিল। যেটা সেটা অসাধারণ, আপিল, হ্যাঁ। ভেরি গুড, জি স্যার। ভেরি গুড, সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে, এরপর আসেন, আম, 405-এ প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য যে আবেদন, 405-এ হ্যাঁ, এই আপিলটা কিসের এগেনস্টে, কে বলতে পারবেন? এটা হলো যদি কোনো 89 ধারা। আসামির সম্পত্তি যদি 89 ধারায় আর কি সম্পত্তি ক্রোক করা হয়, সেই ক্রোকের আদেশের বিরুদ্ধে appeal। আদেশের, হ্যাঁ। ক্রোকের আদেশের প্রকৃত বিরুদ্ধে appeal। সম্পত্তি পুনরুদ্ধারের ওই আবেদনটা যদি 89 অগ্রাহ্য করে, ওই আবেদনটা হ্যাঁ, কি করে? জি স্যার, 89 ধারা অনুসারে গ্রাহ্য যে হলো, হ্যাঁ। খোঁজ করলে সে আদেশের বিরুদ্ধে যে আপিল করা যাবে। আচ্ছা, 89 ধারায় কি আবেদন করছিল, কেন আবেদন করছিল বলেন তো? কে আবেদন করছিল, কেন আবেদন করছিল, কে? ক্রোক আসামি করার স্থাবর অস্থাবর আসামি সম্পত্তি। আসামির সম্পত্তি যে স্থাবর অস্থাবর সম্পত্তি যে ক্রোক করা হয়েছে, না, আসামি প্রশ্ন এসে বুঝেন নাই, তারপরে যে হুম প্রশ্ন বুঝেন নাই। বলেন স্যার ক্রুক, আবার। ক্রুক, এই ক্রুকৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আবেদনটা কে করছিল? আসামি শিওর? আসামি না, নাকি থার্ড পার্টি, তৃতীয় পক্ষ? একবার আসামি বলতেছেন, একবার তৃতীয় পক্ষ হ্যাঁ, আসামি বলতেছেন। করছে স্যার, এটা আসামি করবে। আসামি তো আসামি স্যার। তো করবে, আসামি তো বিষয়লব্ধ করবে। সেই অর্থ প্রদানের জন্য যে ব্যক্তি করবে, কোন ব্যক্তি, ব্যক্তি বুঝাইছে। ইয়েতে চলে যান, 90 ইয়েতে 89-এ একটু ব্যাক করেন সবাই, আসামির কথা বলা আছে 89 কিনা ব্যাক করেন। 89 89-এ যান, আসামির কথা বলা আছে কিনা দেখেন। ব্যক্তির কথা আছে 89। আসামির কথা বলা আছে কিনা? স্যার এখানে আসামি শব্দটা তো উল্লেখ করা হয়নি। হুম। আচ্ছা, এর আগে আপনারা পড়ছিলেন না এখানে, এই ক্রোগী সম্পত্তি পুনরুদ্ধার হইলে তো আগে তো 88-এর ধারাটা ফুলফিল করতে হবে, তাই না? 88-এ কি আসামির কথা বলা আছে কিনা? তাইলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন।
স্যার 6 মাসের মধ্যে কি এইটা ওই যে আসতেছে? বুনিয়াদীন ব্যক্তির ছ- কথা এটি বলা এটি আছে হলো যে হুলিয়া দিন ব্যক্তি বলছে, যার বিরুদ্ধে আর কি হুলিয়া দেওয়া হয়েছে। দেওয়া ছ- হয়েছে, মানে ছ- আসামি হয় স্যার একটা। হ্যাঁ, ওটা তো আসামি হয় স্যার, ওই যে যার বিরুদ্ধে মনে করেন হুলিয়া জারি করা হয়েছে, তো হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি যেটা ক্রোক করবে। 6 মাসের মধ্যে যে আসতেছে সে কে? এটা তৃতীয় সেটা পক্ষ। থার্ড পার্টি। তৃতীয় পক্ষ। আর 1 বছরের মধ্যে মামলা করতেছে কে? 1 বছরের মধ্যে মামলা হতো তৃতীয় পক্ষই করবে। হুম। তৃতীয় পক্ষই করবে। তৃতীয় পক্ষই তো করবে। আর এখানে তাহলে কে আসবে? কোথায় স্যার? আপিলে? আপিলে? তৃতীয় এই যে পক্ষ, আপিলে। ওই যে ব্যক্তি, তৃতীয় হুম, কে হবে? স্যার তৃতীয় তাহলে তো পক্ষই হবে তাহলে। তৃতীয় পক্ষ ব্যক্তি আসবে, ব্যক্তি। হোমওয়ার্ক রইলো। তাহলে ভিতরে গিয়ে পড়ালেখা করতেছেন না, এটা বুঝতেছি। এমনি বাসা বাসা পড়তেছেন, বাসা বাসা পড়লে কিন্তু এমসিকিউ স্যার পাস করা এখানে যাবে। স্যার আমরা এটা ক্লিয়ার হইলাম না স্যার, এখানে যে 2 বছরের মধ্যে স্যার এই যে আদালতে হাজির হয়ে স্বেচ্ছাকৃতভাবে হাজির হয়ে সে আর কি আদালতকে সন্তুষ্ট করে তারপর হচ্ছে তো এটা মানে কে? তার এটা কে? সম্পত্তি। এটা কে? এটা তো এই স্যার আদালতে আসামি। সন্তুষ্ট এটা তো করতেছে স্যার এটা কে? আসামি। হবে। এটা এটা কি তো স্যার হুলিয়াদিন আসামি। হ্যাঁ? হুলিয়া দিন ব্যক্তি আর কি। তো একবার বলতেছেন আপনারা থার্ড পার্টি, একবার বলতেছেন হুলিয়াদিন ব্যক্তি, তাহলে আমি কোনটা অ্যাকসেপ্ট করব? না স্যার আমি থার্ড স্যার পার্টি বলিনি, আমি এটাই বলছি যে 2 বছরের মধ্যে যেহেতু আছে এটা হচ্ছে তাহলে তো আসামি হবে যদি আমরা হুলিয়াধীন ব্যক্তি বলি, বা তাকে জি, আসামি বলতে পারি। তার জি, বিরুদ্ধে ভেরি যেহেতু গুড। হুলিয়া জারি করা হয়েছে তাহলে তো সে তাহলে আসামি আর হয়ে থার্ড যায়। পার্টির কথা বলবেন না, শেষ। এবার জি আসেন, স্যার। শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেখার আদেশের বিরুদ্ধে আপিল কোন ধারা অনুযায়ী? 406 স্যার। 106, ভেরি গুড। দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, আপিল করবেন কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্যার। কোন ধারা অনুযায়ী? জুডিশিয়াল হুম। 407। 407-এ। যদিও বা এটার অস্তিত্ব আছে এখন। এখন তা তো জানি না আম- স্যার। আমাদের ডাহা কোর্টে নাই এমনও নর্মালি। এখানে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় থার্ড ক্লাস তো নাই এখানে প্র্যাকটিক্যালি। আর সেকেন্ড ক্লাস আছে কিছু, কিন্তু তাদেরকে তো কোর্ট দেয় না। তাদেরকে ওই যে বিভিন্ন দায়িত্ব দেয়, যেমন নেজারতের দায়িত্ব, তারপরে নকলখানার দায়িত্ব, তারপরে গারদখানার দায়িত্ব, আরো কিছু দায়িত্ব থাকে। তাদেরকে কিন্তু সরাসরি কোর্ট দেয় না কিন্তু। অন্তত আমাদের ঢাকা কোর্টে দেয় না, অন্য কোথাও হয়তো বা দিতে পারে। আচ্ছা, যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন কোন ধারায়? 408 চারশো স্যার। আট কার কাছে আপিলটা করবেন? দায়রাতে। যুগ্ম ভেরি দায়রাতে গুড, স্যার। দায়রাতে। যুগ্ম হ্যাঁ, দায়রাতে। দায়রাতে। আচ্ছা, যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের যদি বেশি কারাদণ্ড দেয়, তাহলে আপিল করবেন কোথায়? হাইকোর্ট ডিভিশনে। আর যদি পাঁচ দায়রা জজ বছরের নিচে আদালতে। দেয়? 5 বছরের নিচে দিলে তো দায়রা। শিওর কিনা? শিওর দায়রা। 5 বছরের বেশি দিলে দায়রাতে নাকি? না, 5 বছরের নিচে দিলে দায়রা। আচ্ছা, আর বেশি বেশি হলে দিলে? তো হাইকোর্টে। হাইকোর্টে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কোন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে এটার আপিল হাইকোর্টে করতে হবে? 124-এর ক স্যার। স্যার এই যে কেন? কেন? 410। রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা। 400। কেন? এটা রাষ্ট্রদ্রোহ। তো নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে এর আগেই তো বোর্ডে আসছেন, আপিল করতে হবে। ফার্স্ট ক্লাস যদি হয় দায়রাতে যাইতে হবে। আর সেকেন্ড ক্লাস দায়রা বা জজ। থার্ড ক্লাস যদি হয় তাহলে চিফের কাছে যাইতে হবে। তাহলে আপনি ইয়েতে যাচ্ছেন কিভাবে, হাইকোর্টে যাচ্ছেন কিভাবে এটার এগেনস্টে?
ব্যতিক্রম। দ্যাটস ইট। অ্যান্সার কি? এটা কি হবে স্যার? এটা তো এই রাষ্ট্রদ্রোহ ব্যতিক্রম মামলা। রাষ্ট্রদ্রোহ মামলা, এটা রাষ্ট্রদ্রোহ, ব্যতিক্রম। হ্যাঁ এটার এগেনস্টে ম্যাজিস্ট্রেট যেই দণ্ডাদেশ দিক না কেন, 124-এর কয়েক শাস্তি কি কে বলতে পারবেন? যাবজ্জীবন যাবত 3 বছর স্যার। যাবজ্জীবন যাবজ্জীবন। স্যার। তাহলে তাহলে যাবত তো যাবজ্জীবন যদি দায়রা। হয়, তাহলে এটা কি যাবজ্জীবনের এটা কি সহজ বিষয়? আবার এটা রাষ্ট্রদ্রোহ ম্যাটার, জি স্যার। তাই না? জি স্যার। আর এটা সর্বনিম্ন শাস্তি কত? 3 বছর স্যার। ভেরি গুড। এবার আসেন, ও আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি সিভিলের দিকে নিয়ে যাই, যদিও বা আপনাদের ব্রেনে রাডারে কভার করবে কিনা আমি জানি না, তারপরে একটু টেস্ট করে নিই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারা এগেইনস্টে রিভিশন দায়রা আদালতে না করে সরাসরি হাইকোর্টে করতে হয়? আরেকটা ব্যতিক্রম এখন শিখিয়ে দিই একসাথে এটার সাথে। কে বলতে পারবেন এটা? শুধুমাত্র রিভিশন? রিভিশনটা স্যার করার 9 কথা। ধারাতে, হ্যাঁ স্যার হ্যাঁ, কে 9 নয় বলছে ধারাতে এটা? specify নয় করা নয়, আছে কে 9 বলছে? ধারাতে। হ্যাঁ সুমাইয়া, নয় থ্যাংক ধারা। ইউ ভেরি মাচ। হাইকোর্ট। থ্যাংক ইউ, অসাধারণ অ্যান্সার, ইয়েস। এটাও ব্যতিক্রম। এটা রিভিশনটা হওয়ার কথা নয় ধারার এগেনস্টে দায়রা আদালতে, জি স্যার। ইয়েতে ওই আপনার এই ইয়েতে ডিস্ট্রিক্ট জজে। কিন্তু এই রিভিশনটা করতে হবে সরাসরি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। জি, 9 ধারা। হ্যাঁ জি বকুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালতের ক্ষমতার পার্থক্যটা কি? সেম ক্ষমতা স্যার। সেম স্যার ক্ষমতা দায়রা না? আদালত আর হাইকোর্ট আর কি সেম দিতে পারে, হাইকোর্ট না। দণ্ড দিতে পারে, কিন্তু আমি অতিরিক্ত দায়রা জজ সেম দিতে পারে না। আর দিলেও দায়রা জজের অনুমতি নিতে হবে। এটা কি বললেন সুমাইয়া? অ্যান্সারটা বেশ জটিল হয়ে গেল। আপনি তো এত জটিল মানুষ না, স্যার, এত এত স্যার জটিল জীবন অ্যান্সার পড়া কেমনে শুনছি, দিলেন? স্যার জীবন পড়া শুনছি স্যার, হইলো হাইকোর্টের অনুমতি নিতে হবে, এখন দায়রা আদালতের অনুমতি নিতে হবে স্যার। না না, সুমাইয়া অনেক জটিল অ্যান্সার দিছে, এত জটিল অ্যান্সার বুঝার এখানে কেউ নাই। আচ্ছা, জি দায়রা স্যার। দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালতে দণ্ড দেওয়ার ক্ষেত্রে বা কোনো পার্থক্য নেই, শুধু প্রশাসনিক ক্ষমতা বলে দায়রা আদালত নিজে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে ওনার এডিশনাল দরকার, যারা ওনার পাওয়ারটা এক্সারসাইজ করে। সেম পাওয়ার। ওকে, ভেরি গুড। জি স্যার।